হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো মহান আল্লাহর অশেষ রহমতে। আমরা এমন এক মুহূর্ত পার করছি যেখানে বাঁচা মরা একবারে সমান হয়ে দাঁড়িয়েছে। ঠিক সেই মুহূর্তে আমি শুরুতে তোমাদের একটি সংবাদ জানাবো। টাঙ্গাইলের সখীপুরে করোনা আক্রান্ত ভেবে অসুস্থ মা বাবাকে ফেলে জঙ্গলে ফেলে চলে গেছে সন্তানরা। এমনই এক বিপর্যস্ত মুহূর্তে আমি তোমাদের অনুরোধ করব, অবশ্যই মা বাবার বেশি বেশি খেয়াল রাখতে হবে। চলো আমরা মনে হয় ক্লাসে চলে যাই। আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম উচ্চারণ নিয়ে। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বানান নিয়ে। আশা করছি তোমরা সবাই এসে গেছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা জানতে চেয়েছো আমরা কেমন আছি। আমাদের সব শিক্ষকবৃন্দ আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন, এবং সেই সাথে সাথে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাক এই প্রত্যাশা করছি। চলো আমরা ক্লাসে চলে যাব। বাংলা ভাষায় যতগুলো শব্দ আছে, বাংলা ভাষায় যতগুলো শব্দ আছে সেই শব্দগুলোকে যদি আমরা 100টা সংখ্যা কাউন্ট করি তাহলে আমরা পাবো তৎসম শব্দ আছে 25 ভাগ। অর্ধ তৎসম শব্দ আছে 5 ভাগ। তদ্ভব শব্দ আছে 60 ভাগ। দেশি শব্দ আছে হলো 2 ভাগ। আর বিদেশি শব্দ আছে 8 ভাগ। এই মোট হলো 100 ভাগ শব্দ। তাহলে বাংলা ভাষায় যতগুলো শব্দ আছে এর মধ্যে তৎসম শব্দ আছে 25 ভাগ, অর্ধ তৎসম 5 ভাগ, তদ্ভব 60 ভাগ, দেশি 2 ভাগ, আর বিদেশি হচ্ছে 8 ভাগ। এখন একটু জেনে নিতে হবে আমাদের যে তৎসম কি, অর্ধ তৎসম কি, তদ্ভব কি, দেশি কি, বিদেশি কি। তৎসম হচ্ছে বাংলা ভাষায় যে শব্দগুলো রয়েছে
তার মাঝে কিছু শব্দ আছে তৎসম। তৎ মানে তার, সম মানে সমান। অর্থাৎ সংস্কৃত ভাষার শব্দগুলোকে তৎসম শব্দ বলে। আগে আমরা তৎসম শব্দ বলে নিই। তাহলে সংস্কৃত ভাষার শব্দগুলোকে বলে তৎসম শব্দ। এই তৎসম শব্দ আছে বাংলা ভাষায় প্রায় 25 ভাগ। এরপরে অর্ধ তৎসম। অর্ধ তৎসম শব্দ আছে 5 ভাগ। এবার মনে হয় দেখতে পাচ্ছ ভালো মতো করে। অর্ধ তৎসম কোনগুলো? যে শব্দগুলো সংস্কৃত ভাষার শব্দ কিন্তু অর্ধ মানে অর্ধেক তার সমান, মানে অর্ধেক সংস্কৃতের সমান, অর্থাৎ অর্ধেক পরিবর্তন হয়েছে যে শব্দগুলো, তাকে অর্ধ তৎসম শব্দ বলে। এরপরে হলো তদ্ভব শব্দ হচ্ছে 60 ভাগ। সবচেয়ে বেশি শব্দ হচ্ছে তদ্ভব। তদ্ভব বাংলা ভাষায় সবচেয়ে বেশি পরিমাণে শব্দ হচ্ছে 60 ভাগ তদ্ভব শব্দ। আর দেশি শব্দ, বাঙালি জাতির আদি জনগোষ্ঠীর শব্দ আছে 2 ভাগ। আর বিদেশি শব্দ, বিদেশিদের আগমনের ফলে কিছু শব্দ আমাদের বাংলা ভাষায় রয়ে গেছে, সেই পরিমাণ প্রায় 8 ভাগ। এই সব মিলে মোট 100 ভাগ শব্দ। আমি শুরুতে একটু শব্দ নিয়ে কথা বলেছি, কারণ হলো এই শব্দগুলোতে আসলে বানান প্রক্রিয়া কেমন হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি আগে বলেছিলাম আজকে আমরা ক্লাস করব বানান নিয়ে। আমি যে কটা শব্দের কথা বললাম, তৎসম শব্দ, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এই শব্দগুলোর বানান কেমন হবে সেই বিষয়গুলি নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা অনেকগুলো শব্দ ব্যবহার করি, উচ্চারণ করি, কিন্তু আমরা বানান অহরহ ভুল করি। সে ভুলগুলো আজকে আমরা আশা করছি শুধরাতে পারবো। প্রথমে আমরা আলোচনা করব বাংলা ভাষায় তৎসম শব্দের বানান। প্রথমে আমরা আলোচনা করব তৎসম শব্দের বানান। তৎসম শব্দের বানান নিয়ে আমরা আলোচনা করব। আমি আগে বলেছি তৎসম মানে সংস্কৃত ভাষার শব্দগুলোকে তৎসম শব্দ বলে। প্রথমে দেখো, পল্লী, শ্রেণী, কিংবদন্তি।
আমি 3টা বানান লিখেছি, পল্লী, শ্রেণী, এই 2টো বানান দেখো তাই হবে। আমরা আগে পল্লী বানানটা দীর্ঘইকার দিয়ে লিখতাম, কিন্তু এই শব্দটি তৎসম শব্দ। তো যে সমস্ত তৎসম শব্দে এই যে হ্রস্বইকার অথবা দীর্ঘইকার দিয়ে শুদ্ধ ছিল, বলা ছিল, অর্থাৎ পল্লী বানান আগে এটা লিখতাম আমরা, এখন থেকে সে পল্লী বানান লিখতে হবে হ্রস্বইকার দিয়ে, অর্থাৎ দীর্ঘইকার দিয়ে লেখা যাবে না। ঠিক তেমনি আমরা শ্রেণী বানান আগে এভাবে লিখতাম, কিন্তু এই শ্রেণী শব্দটা তৎসম শব্দ বিধায় এখন এই শব্দটাকে আমাদের লিখতে হবে হ্রস্বইকার দিয়ে, শ্রেণী। তাহলে আমরা বলতে পারি যেসব তৎসম শব্দে হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্ব উকার, দীর্ঘইকার উভয়ই শুদ্ধ ছিল, এখন থেকে সেসব শব্দে শুধু হ্রস্বইকার এবং হ্রস্ব উকার ব্যবহৃত হবে। অর্থাৎ কোনো তৎসম শব্দে দীর্ঘ ইকার এবং দীর্ঘ উকার ব্যবহার হবে না। দ্বিতীয়টা তো আমরা দেখি, প্রায়শ। এই শব্দটাতে আমরা আগে বিসর্গ ব্যবহার করতাম, কিন্তু এই শব্দটি তৎসম বিধায় এই শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না। তারপরে আরেকটা শব্দ আমরা ব্যবহার করতাম, যেমন ধরো কার্যত। কার্যত পরে আমরা বিসর্গ দিতাম, কিন্তু এখন সেটি আর দেওয়া যাবে না, কারণ এটি হচ্ছে তৎসম শব্দ। অতএব আমরা দ্বিতীয় নিয়মটা বলতে পারি যে তৎসম শব্দের শেষে বিসর্গ থাকবে না, তৎসম শব্দের শেষে বিসর্গ থাকবে না। এরপরে আমরা আরেকটা বিষয় দেখতে পারি, সেটি হলো অর্জন, তারপরে অর্থ। আগে এই বানানগুলোতে যেমন অর্জনে কি ব্যবহার করা হতো, তোমরা হয়তো অনেকে পাওনি, আমরা পেয়েছি। অর্জনে 2টা জ ব্যবহার করা হতো, কিন্তু এখন বাংলা একাডেমি বলছে যে তৎসম শব্দের বানানে রেপের পরে ব্যঞ্জন বর্ণ 2টো উচ্চারণ হবে না। এই যে উপরে রেপ দিয়েছি, এরপরে যে কোনো ব্যঞ্জন বর্ণ একটা উচ্চারণ হবে। আগে অর্থ বানানে রেপের পরে 2টা থা হতো, কিন্তু এখন থেকে রেপের পরে সবসময় একটা ব্যঞ্জনই উচ্চারণ হবে, অর্থাৎ রেপের পরে কোনো ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হবে না। বাংলা একাডেমির নতুন রুলস। এরপরে আরেকটা বিষয় আমরা দেখতে পারি, সেটি হলো অহংকার। এই শব্দটা দেখো, নতুন নিয়ম অনুযায়ী বলা হচ্ছে তৎসম শব্দ যেহেতু এটা, তো সন্ধির ক্ষেত্রে যদি ক, খ, গ, ঘ পরে থাকে, তাহলে পদের মাঝখানে অনুস্বারের জায়গায়
মানে পদের মাঝখানে ময়ের জায়গায় অনুস্বার হবে। আমি একটু ভেঙে বলিনি, সেটি হচ্ছে অহংকার শব্দটি সন্ধি বিচ্ছেদ কি হবে? অহম যোগ কার, এটা হচ্ছে সন্ধি। নিশ্চয় তোমাদের মনে আছে সন্ধির কথা। তো এই নিয়মে বলা হচ্ছে যে সন্ধির ক্ষেত্রে যদি ক, এই যে ক যদি পরে থাকে, তাহলে শব্দের মাঝখানে অর্থাৎ পদের মাঝখানে এই যে ময়ের জায়গায় কি হবে? অনুস্বার হবে। তাহলে সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ 4টা বর্ণ। এখানে ক দিয়ে উদাহরণটা আমি দিয়েছি। যদি পরে থাকে তাহলে পদের মাঝখানে ময়ের জায়গায় কি হবে? অনুস্বার হবে, যার কারণে অহংকার হয়ে গেছে হলো অহংকার। আশা করছি বুঝতে পেরেছো। তৎসম শব্দের বানানের ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে, সেটি হলো সংস্কৃত ইন প্রত্যয়যুক্ত শব্দ, গুণ যোগ ইন, এই শব্দটা যখন সমাসবদ্ধ হবে তাহলে এটাকে আমরা কি বলি? গুণী। গুণী বলি। এটি হচ্ছে ইন প্রত্যয়যুক্ত শব্দ, ইন প্রত্যয় যুক্ত শব্দ। কিন্তু এই শব্দটা যখন সমাসবদ্ধ হবে, অর্থাৎ যখন আমরা বলবো গুণীজন, তখন কিন্তু দীর্ঘইকার হয়ে গেছে। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে সংস্কৃত ইন প্রত্যয়যুক্ত শব্দটি যখন সমাসবদ্ধ হবে তখন সেই ভুল লিখেছি, সে দীর্ঘইকার কি হয়ে যাবে? রসিকার হয়ে যাবে। আমি আবার বলছি, সংস্কৃত ইন প্রত্যয়যুক্ত গুণী শব্দ যখন সমাসবদ্ধ হবে তখন সেটা সেই দীর্ঘইকারটা কি হবে? রসিকার হয়ে যাবে। ঠিক যেমনটি তোমরা লিখো যে মন্ত্রী, শুধু মন্ত্রী কিন্তু দীর্ঘইকার দিয়ে লেখো, কিন্তু যখন মন্ত্রী পরিষদ লিখবে তখন হয়ে যাবে হ্রস্বইকার। তেমনি যদি শুধু প্রাণী লেখো তখন সেটা কি? দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। কিন্তু যখন এটা সমাসবদ্ধ হয়ে যায়, যেমন প্রাণী বিদ্যা, প্রাণী, তখন কিন্তু হ্রস্বইকার হয়ে গেছে। তাহলে কেন সিঙ্গেল প্রাণীতে দীর্ঘইকার, আর কেন শুধু যখন আমরা প্রাণীবিদ্যা লিখলাম তখন কেন রসিকার হয়ে গেল? আমি আবার একটু বলি। সেটি হলো সংস্কৃত ইন প্রত্যয়যুক্ত শব্দ দীর্ঘইকার, সংস্কৃত ইন প্রত্যয়যুক্ত শব্দে দীর্ঘইকার যখন সমাসবদ্ধ হয়ে যাবে অর্থাৎ সমাসে পরিণত হবে তখন সেটা হ্রস্বইকার হয়ে যাবে। আমরা এতক্ষণ আলোচনা করলাম, এগুলো হচ্ছে তৎসম শব্দের বানানের নিয়মগুলো কি হবে। এরপরে আমরা যাব অতৎসম শব্দের বানান নিয়ে। অতৎসম শব্দের বানানগুলোতে কি নিয়ম
আমাদের ফলো করতে হবে। অতৎসম শব্দের বানান। অতৎসমের বানানগুলো নিয়মগুলো আমরা আলোচনা করব। অতৎসম শব্দ মানে আমি শুরুতে বলেছিলাম যে শব্দগুলো সংস্কৃত শব্দ নয়। অতৎসম মানে তৎসম নয়। এখানে বলা হচ্ছে, যেমন ধরো আরবি, আসামি, এই বানানগুলোতে দীর্ঘদিন আমরা দীর্ঘইকার ব্যবহার করেছি, কিন্তু এখন বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী এটিকে আর দীর্ঘইকার ব্যবহার করা চলবে না, কেননা এটি হচ্ছে অতৎসম শব্দ। যার কারণে আরবি বানান এখন থেকে রসিকার ব্যবহার হবে, ঠিক আসামি বানানেও রসিকার ব্যবহার হবে, কেননা এগুলো অতৎসম শব্দ। আবার কাহিনী, এই শব্দটা আমরা বহুলভাবে দীর্ঘইকার ব্যবহার করেছি, কিন্তু এখন থেকে কাহিনী বানানে দীর্ঘইকার ব্যবহার চলবে না, এখন কাহিনী বানানে রসিকার ব্যবহার করতে হবে। এর পরের নিয়ম হলো এই যে শব্দটা, আমরা এটাকে বলি বল, কিন্তু এটি অতৎসম শব্দ। তো বলা হচ্ছে অতৎসম শব্দের বানানে শেষের অধ্বনিটা ওকার দিয়ে লিখতে হবে। অতৎসম শব্দের বানানে শেষের অধ্বনিটা ওকার দিয়ে লিখতে হবে হলো বলো। আবার ধরো অনেকে আমরা এইভাবে লিখি কালো, কিন্তু এটি লেখা যাবে না, কারণ কালো শব্দটা হচ্ছে অতৎসম শব্দ। এখন থেকে কালো বানানে এই যে শেষের অধ্বনি উচ্চারণে আমরা বলেছিলাম যে শেষের অধ্বনি থাকলে সেটা এখন থেকে ওকার দিয়ে লিখতে হবে কালো। আবার ধরো 11, 12, 13, 13 বানান আমরা তো 13 ওকার দিয়ে লিখতে হবে। আমরা 13 বানান দীর্ঘদিন ভাবে এখনো কেউ কেউ শিখে আসি, তয়কারে তে র 13, এটি হবে না, উপরেটা লিখতে হবে, কারণ এটা অতৎসম শব্দ। তাহলে এটা আমরা পড়লাম যে অতৎসম শব্দে শেষের বানানে অধ্বনিটা ওকার দিয়ে লিখতে হবে। এরপর আরেকটা নিয়ম আমরা আলোচনা করব, সেটি হচ্ছে ঝর্ণা। নত্যবিধান অনুসারে রর পরে কিন্তু মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু এখানে আমরা মূর্ধন্য ব্যবহার করতে পারবো না, কারণ হচ্ছে ঝর্ণা অতৎসম শব্দ। ইরান অতৎসম শব্দ, এখানেও দন্তন্য ব্যবহার করতে হবে। আবার ধরো কান, এটিও অতৎসম শব্দ, সুতরাং দন্তন্য ব্যবহার করতে হবে। অর্থাৎ এটা বলতে পারো যে সকল অতৎসম শব্দে মূর্ধন্য কোনো ব্যবহার হবে না। আমরা আরেকটা নিয়ম আলোচনা করতে পারি, বিদেশি শব্দগুলো, যেমন ধরো
আমরা লিখি হচ্ছে ACID। তো এটি অতৎসম শব্দ, বিদেশি শব্দগুলো তো বলবো অতৎসম শব্দ। তো বিদেশি শব্দের ক্ষেত্র অনুযায়ী ব্যবহার করতে হবে অর্থাৎ অ্যাসিড বানানটা আমরা বাংলায় লিখবো হলো অ্যাসিড। অ্যাসিড আমরা বলবো না, ইংরেজি উচ্চারণ অনুযায়ী অ্যাসিড হয়, কিন্তু আমরা অতৎসম শব্দের কারণে দিয়ে উচ্চারণ করব, অ্যাসিড। যেমন তোমরা কিন্তু ওই যারা কমার্সের ছাত্র আছো তোমাদের এই যে অ্যাকাউন্ট কিন্তু বলো না, তোমরা অ্যাকাউন্ট বলো, ঠিক একই নিয়মে অ্যাকাউন্ট হবে। আবার ধরো ক্যাসেট, ক্যাসেট বানানেও তোমরা কিন্তু দিয়ে উচ্চারণ করো। সুতরাং বিদেশি শব্দের ক্ষেত্র অনুযায়ী আমরা ব্যবহার করব। আরেকটা নিয়ম হলো সকল অতৎসম শব্দের পরিবর্তে যে দেখো ক্ষীয়, অতৎসম শব্দে ক্ষীয় ব্যবহার হবে না, তার পরিবর্তে খ ব্যবহার হবে। যেমন ধরো আমরা কিন্তু দীর্ঘদিন লিখেছি, দীর্ঘদিন লিখেছি, এই বানানটা খিদে পেয়েছে। তোমাদের নিশ্চয়ই খিদে পেয়েছে সন্ধ্যাবেলায়, কিন্তু এখন থেকে কিন্তু এই খিদে শব্দটা ব্যবহার করা যাবে না, এটা এখন আমরা কেটে দিব। এখন লিখতে হবে হলো খিদে। আবার ধরো ক্ষেত, ক্ষেত বানান এভাবে লিখতাম না আমরা, ধান ক্ষেত, এখন থেকে সেটি হবে না, এখন থেকে আমরা লিখবো হচ্ছে ক্ষেত, ক্ষয়কার ক্ষেত, ক্ষেত। তাহলে অতৎসম শব্দের বানানে ক্ষীয়র পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে কি, খ। তাহলে আমরা তৎসম এবং অতৎসম শব্দের বানানগুলো আমরা মোটামুটি শিখে ফেললাম। আরও বানান আছে, আমরা এরপরে চলে যাব হলো যে বাংলা বানানে জ ফলা কিভাবে ব্যবহার হবে, আমরা সেটি নিয়ে আলোচনা করব। তৎসম অতৎসম পরে আমরা আলোচনা করব এখন জ ফলার ব্যবহার নিয়ে। জ ফলা জ ফলা, জ ফলার ব্যবহার। যেমন ধরো প্রথমটা লিখি এই বানানটা আমরা লিখি ব্যক্তি। আমরা কিন্তু এই শব্দটা অনেকে ব্যক্তি উচ্চারণ করি, কিন্তু এটা কিন্তু ব্যক্তি হবে না। কেন হবে না দেখো, এই জন্য হবে না, এই যে জ ফলাযুক্ত ব্যঞ্জনের পর যদি এই যে রস্যিকার থাকে, এই জ ফলার পর যদি রস্যিকার থাকে, তাহলে এই উচ্চারণটা হয়ে যাবে এর মতো। তাহলে আমরা এটাকে ব্যক্তি বলবো না। আমি আবার বলছি, জ ফলাযুক্ত বর্ণের পর যদি ই কার থাকে, তাহলে উচ্চারণ হয়ে যাবে এ। আমরা এটাকে উচ্চারণ করব হলো ব্যক্তি। কেন হলো
জ ফলার পরে এই যে রস্যিকারটা আছে, এই জন্য তার উচ্চারণ হয়ে যাবে এর মতো। পরেরটা দেখো, এই বানানটা কি হবে? ব্যয়। এই নিয়মটা এরকম হবে, সেটি হলো শব্দের প্রথমে যদি আমরা আকারান্ত বা অকারান্ত, আকারান্ত হলো অ এবং আয়ের সাংকেতিক চিহ্ন। তো এখানে বর সাথে একটা অধ্বনি আছে, যার কারণে এই জ ফলার উচ্চারণটা এর মতো উচ্চারণ হবে। এখানেও একটা কিন্তু বর সাথে অধ্বনি ছিল, কিন্তু তারপরে ছিল একটা রস্যিকার, যার কারণে ব্যক্তি হয়ে গেছে। কিন্তু এটি কিন্তু হিসাব মতো ব্যয় হবে না, এটা হবে ব্যয়। এটা উচ্চারণ করতে হবে ব্যয় দিয়ে। কেন করতে হবে? শব্দের প্রথমে একটা অধ্বনি আছে এবং তারপরে জ ফলা আছে, তেমনি ব্যয়। তারপরে ধরো খ্যাত বানানো একই হবে। খ্যাত বানানটা লিখি আমরা, এটাতে আমরা খেত বলি না, তাই না? খ্যাত বলি। কেন খ্যাত বলি? এই জন্য বলি যে শব্দের প্রথমে এখানেও খর সাথে একটা অধ্বনি আছে, একটা গোপনে অধ্বনি আছে। উচ্চারণ ক্লাসে যারা করেছো তারা হয়তো বুঝতে পেরেছো। এটি থাকার কারণে এর উচ্চারণ হয়ে যাবে এর মতো। এটিকে আমরা বলি হচ্ছে খ্যাত। আমরা খেত কিন্তু বলি না। এরপরে আরো নিয়ম আছে, দেখো জ ফলার। সকল জ ফলার নিয়মগুলো আমরা একটু দেখে নিই, আলোচনা করে নিই। উদ্যান বানানটা দেখো, শব্দের মাঝে যদি জ ফলা থাকে অথবা শব্দের শেষে যদি জ ফলা থাকে, তাহলে তার উচ্চারণ দ্বিত্ব হবে। আমি আবার বলছি, শব্দের মাঝে যদি জ ফলা থাকে এবং শব্দের শেষে যদি জ ফলা থাকে, তাহলে তার উচ্চারণ দ্বিত্ব হবে। যেমন আমরা উদ্যান কিন্তু বলি না, আমরা কি বলি? আমরা বলি হচ্ছে উদ্যান। আমরা কি বলি এটা? আমরা বলি হচ্ছে বিদ্যা। এই যে দুইটা জ উচ্চারণ হয়েছে, এটা দুটো দ উচ্চারণ হয়েছে। কেন হয়েছে? শব্দের মাঝে এবং শব্দের শেষে যদি জ ফলা থাকে, তাহলে তার উচ্চারণ হবে দ্বিত্ব, মানে দুইবার উচ্চারণ হবে। এরপরে জ ফলার আরেকটা নিয়ম আমরা দেখব। আমরা এই যে এই বানানটা দেখো, দন্ত স হয় জ ফলা। আবার এই বানানটা দেখো, রস্য হয় জ ফলা। এই বানানগুলো আমরা উচ্চারণ করতে অনেকেই বিব্রত ফিল করি যে আসলে কি হবে। অনেকে আমরা সৌহ বলি, উহ বলি, কিন্তু এখন আমরা জেনে নিব কেন এটি কি হবে। এটি একটা মজার বিষয় হলো, হয়ের সঙ্গে যদি জ ফলা যুক্ত হয়, তাহলে হয়ের উচ্চারণ লোপ পেয়ে যাবে, হয়ের কোনো উচ্চারণ হবে না।
আমি আবার বলছি, হয়ের সঙ্গে যদি জ ফলা যুক্ত হয় তাহলে হয়ের কোনো উচ্চারণ হবে না, যার কারণে হয়ের উচ্চারণ না হওয়ার কারণে এটার উচ্চারণ হবে হলো সহ্য। এটার উচ্চারণ হবে কি জানো? উজ্জ। সহ্য, উজ্জ, বাহ্য সবগুলোই দাহ্য, এইভাবে এই উচ্চারণগুলো হবে। জফলার আরেকটা উদাহরণ আমি দিতে চাই। কণ্ঠ, তারপরে অন্ত, এই নিয়মটা হলো যদি যুক্ত ব্যঞ্জনে জ ফলা যুক্ত হয়, যদি যুক্ত ব্যঞ্জনে যে মূর্ধন্য ন ঠ এরপরে জ ফলা যুক্ত হয়েছে, অন্ত দন্তান্ন ত এর সাথে জ ফলা যুক্ত হয়েছে, যদি এরকম যুক্ত বর্ণ শেষে জ ফলা যুক্ত হয় তাহলে সে জ ফলার কোনো উচ্চারণ হবে না। আমরা কিন্তু এটাকে অন্ত্যা বলি না, এটাকে আমরা কণ্ঠ্যা বলি না, এটাকে আমরা কি বলি? কণ্ঠ। এটাকে কি বলি আমরা? কণ্ঠ বলি। জ ফলার কিন্তু উচ্চারণ হয়নি, এটাকে আমরা বলি হচ্ছে অন্ত। অ্যাকচুয়ালি উচ্চারণটা অন্ত হওয়া উচিত ছিল, এটা অন্ত। শব্দের শুরুতে অধ্বনি, না এটা অন্তই হবে, অন্ত। তাহলে আমরা জ ফলা নিয়ে কথা বললাম যে যদি যুক্ত ব্যঞ্জনের সাথে জ ফলা থাকে সেই জ ফলার উচ্চারণ হয় না। তাহলে আমরা একটু শুরু থেকে যদি আমরা রিভিশন দিই, আমরা শুরুতে বলেছিলাম যে তৎসম শব্দের বানানে কি কি রুলস ফলো করতে হবে সেটি বলার চেষ্টা করেছি। শুরুতে তৎসম শব্দ, শুরুতে বলেছিলাম যে যে সকল তৎসম শব্দে হর্ষইকার দীর্ঘইকার উভয় শুদ্ধ ছিল, এখন থেকে সেই সমস্ত বানানে শুধুমাত্র হর্ষইকার ব্যবহার হবে। এরপরে বলেছিলাম আমরা যে প্রায়শ শব্দের শেষে বিসর্গ ছিল, সেটি হবে না। এরপরে পড়েছিলাম আমরা রেপের পরে ব্যঞ্জন বর্ণ দ্বিতীয় উচ্চারণ হবে না। এরপরে আমরা আরটা পড়েছিলাম যে সন্ধির ক্ষেত্রে যদি ক খ গ পরে থাকে তাহলে পদের মাঝখানে অহংকার। আর পড়েছিলাম হলো গুণীজন। মোটামুটি তৎসম শব্দের এই 5টা নিয়ম পড়েছিলাম। আমরা শুরুতে বলেছিলাম যে তৎসম শব্দে এখন থেকে রসিকার ব্যবহার হবে, তৎসম শব্দে শব্দের শেষে বিসর্গ হবে না, তৎসম শব্দে রেপের পরে ব্যঞ্জন বর্ণ 2বার উচ্চারণ হবে না, আর সন্ধির ক্ষেত্রে ক খ গ পরে থাকলে পদের মাঝখানে ময়ের জায়গায় অনুস্বার বসবে। আর শেষে বলেছিলাম সংস্কৃত ইন প্রত্যয়যুক্ত শব্দ যখন সমাসবদ্ধ হবে তখন উচ্চারণ হবে হচ্ছে হর্ষইকার, এটা আমরা বলেছিলাম।
আমরা অতচ্ছম শব্দ বলেছিলাম আরবি বলো ঝর্ণা অ্যাসিড খিদে। খিদেটা দেখা যাচ্ছে না, তাহলে আমি উপরে লিখি একটু অ্যাসিড খিদে। আমরা প্রথমে বলেছিলাম সকল, এগুলো কিন্তু অতৎসম শব্দের বানান, মানে যেগুলো তৎসম শব্দ নয়। আমরা বলেছিলাম সকল অতৎসম শব্দে অতৎসম, বলেছিলাম সকল অতৎসম শব্দে যে রস্যিকার ব্যবহার হবে, যেটাকে তোমরা রস্যিকার বলো। এরপরে বলেছিলাম যে সকল অতৎসম শব্দে শেষের অধ্বনিটা ওকার দিয়ে লিখতে হবে। বলো, কালো, তেরো, এগুলো ওকার দিয়ে লিখতে হবে। আরেকটা নিয়ম বলেছিলাম যে সকল অতৎসম শব্দে দন্তন্য ব্যবহার হবে, অর্থাৎ মূর্ধন্য ব্যবহার বর্জন করতে হবে। এরপরে বলেছিলাম যে বিদেশি শব্দে ক্ষেত্র অনুযায়ী অ্যা দিয়ে লিখতে হবে, যেমন অ্যাসিড, আবার ধরো ক্যাসেট। আরেকটা বলেছিলাম যে সকল অতৎসম শব্দে ক্ষীয়টা বর্জন করতে হবে, ক্ষীয় বর্জন করে খ দিয়ে লিখতে হবে। আমাদের উচ্চারণ নিয়ে মোটামুটি অর্ধেক ক্লাস শেষ হয়েছে। আমরা আর একটা প্রশ্ন পড়ব, পড়ে আশা করি আমরা ক্লাসটাকে শেষ করতে পারবো। এখন আমরা আলোচনা করব ইকার। ইকার আমরা কোথায় কোথায় ব্যবহার করব, যেমন ধরো গীতালি, এই বানানটিতে আমরা দীর্ঘদিন আমরা দীর্ঘিকার ব্যবহার করেছি। বেশ উপরে হয়ে গেছে, আমি একটু নিচে লিখি। গীতালি, আমরা দীর্ঘদিন এই বানানটিতে দীর্ঘিকার ব্যবহার করেছি, কিন্তু এটি আর লেখা যাবে না। কেননা যে এই শব্দটা গঠিত হয়েছে গীতা যোগ আলী নামক একটি প্রত্যয় দ্বারা। এই শব্দটা আলী নামক একটি প্রত্যয় দ্বারা গঠিত হয়েছে বিধায় এখন থেকে আমরা এই শব্দটিতে আমরা ব্যবহার করব হ্রস্বইকার, যেমন গীতালি, রূপালী, সোনালী। সোনালী বানান কিন্তু আমরা দীর্ঘকার এটা লিখেছি, এখন থেকে সেটা হবে না, কেননা এই শব্দগুলো আলী প্রত্যয় যোগে গঠিত হয়েছে। এবং আরেকটা কথা বলতে হবে, শব্দগুলো হচ্ছে বিশেষণবাচক। বিশেষণ কাকে বলে মনে আছে?
নিশ্চয় মনে নাই। বিশেষণ হলো বিশেষ অর্থাৎ নাউনের দোষ গুণ প্রকাশ করবে, সেটা হচ্ছে বিশেষণ। আমরা ইংরেজিতে খুব প্যাসেজ লিখতাম, তার বাংলা লিখতাম এভাবে জাপানি, কিন্তু নো, আবার লিখতাম বাংলাদেশি, কিন্তু না, এখন থেকে এটি হবে না। কেননা সকল ভাষা এবং জাতিবাচক শব্দের শেষে এখন থেকে হর্ষ ইকার ব্যবহার করতে হবে। যেমন জাপানি, বাংলাদেশি, এখন থেকে আমাদের এই সমস্ত ভাষা এবং জাতিবাচক শব্দে দীর্ঘ ইকার সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। এরপরে আর কোথায় ইকার ব্যবহার হবে দেখো, যেমন ধরো শাড়ি, শাড়ি, আবার ধরো বাড়ি, বাড়ি। দীর্ঘদিন এই শব্দগুলো এই দুটাকে শুদ্ধ বলা হতো। শাড়ি বানান দীর্ঘ ইকার। যারা আছো মেয়েরা, প্রায় সবাই তো শাড়ি পছন্দ করো, তাই না? তাহলে ছেলেরাও করো, বুঝতে পারছি। তাহলে এখন থেকে আমরা কি করব? এখন থেকে দীর্ঘ ইকারটা সম্পূর্ণরূপে বর্জন করব। শাড়ি বানানে দীর্ঘ ইকার হবে না। আবার বাড়ি বানানে দীর্ঘ ইকার হবে না। এখন থেকে শাড়ি, বাড়ি বানানে হর্ষ ইকারই ব্যবহার করতে হবে। এর পরের আরেকটা নিয়ম আছে, সেটি হলো ছেলেটি, মেয়েটি। এই যে টি ব্যবহার করলাম, এই যে টি ব্যবহার করলাম, এগুলোকে বলে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক কাকে বলে? যে বর্ণগুলো কোনো পদকে নির্দেশ করে। টি, টা, খানা, খানি, এগুলোকে বলে পদাশ্রিত নির্দেশক। তো এখানে বলা হচ্ছে যদি পদাশ্রিত নির্দেশক কোনো শব্দের সাথে বসে, সেক্ষেত্রে অবশ্যই হর্ষ ইকার ব্যবহার করতে হবে। সেখানে দীর্ঘ ইকার ব্যবহার করা যাবে না। আর শেষের ইকারের ব্যবহারের একটা নিয়ম আমরা দেখব, সেটি হলো যত অতৎসম শব্দ আছে, এই নিয়মটা আমি অতৎসম শব্দের বেলায় বলেছিলাম। যেমন ধরো পাখি, এই বানানটা আমরা কিন্তু দীর্ঘিকার দিয়ে লিখতাম, কিন্তু পাখি বানান দীর্ঘিকার হবে না, কেননা পাখি শব্দটা হচ্ছে অতৎসম শব্দ। আমরা আগে বলেছি যে প্রায় সকল অতৎসম শব্দে কি হবে? হর্ষ ইকার ব্যবহার হবে, যার কারণে পাখি হবে না। রসি কাট দিয়ে এখন থেকে পাখি লিখতে হবে। মোটামুটি বানানের আমরা আলোচনা করলাম। তৎসম শব্দ, অতৎসম শব্দ, জফলার ব্যবহার, তারপরে ইকারের ব্যবহার,
অর্থাৎ হস্যইকারের ব্যবহার। এখন থেকে আমরা বানানগুলো ঠিক মতো লিখব, শুদ্ধ করে লিখব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি ক্যাপ পরেছি। ক্যাপ পরার কারণ হলো যে চুল কেটে ফেলেছি, যার কারণে ক্যাপ পরেছি। তো আমরা বানান নিয়ে ক্লাসটা করলাম। এখন শুধু আমি ক্লাস নিলে হবে না, তোমাদেরকে একটু বইটাও ফলো করতে হবে। তোমরা যদি বানান চ্যাপ্টারটা ঠিক মতো ফলো করো তাহলে হয়তো আরো ক্লিয়ার হতে পারবে। আমরা উচ্চারণ চ্যাপ্টারটা এর আগে আলোচনা করেছি। আসলে ক্লাসগুলোতে তোমাদের যদি কিছু বলার সুযোগ থাকতো, অর্থাৎ কনভারসেশন হতো, তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো। কথা বলার সুযোগ থাকতো, তাহলে আমরা সাথে সাথে আনসার দিতে পারতাম। তবে আমরা খুব শীঘ্রই বেশ বড় আকারে ক্লাসগুলো আমরা শুরু করব। আমাদের অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয় দুজনেই চান যে খুব বড় আকারে বড় প্ল্যাটফর্মে আমরা ক্লাসগুলো করব, যাতে তোমরা বাড়ি থেকে এই ক্লাসগুলো মন দিয়ে আরো করতে পারো। আর ওদিকে আমাদের বাংলা প্রথম পত্র ক্লাস হচ্ছে। আনিল হক স্যার ক্লাস নিয়েছেন ইতিমধ্যে, কবিতা ক্লাস, উপন্যাসের ক্লাস নিয়েছেন। তোমরা প্রতিটা ক্লাসে জয়েন করো। যারা এবার পরীক্ষার্থী আছো, বিশেষ করে তাদের বলছি, তোমরা ঘরে বসে না থেকে ক্লাসগুলোতে নিয়মিত জয়েন করো, তাহলে অনেকটাই তোমার সুবিধা হয়ে যাবে এবং সিলেবাসটা খুব দ্রুত শেষ করতে পারবে। শেষ তো করেছো, ঝালাইটা হয়ে গেল। আর বাংলাদেশে মনে থাকে না, কবিতা তো এলোমেলো হয়ে যায়, কোনটা পড়তে কোনটা, এটা হয়ে যায়। আর যারা প্রথম বর্ষের শিক্ষার্থী আছো তাদের বলছি, তোমরা যাদের বই নাই তারা পুরো ক্লাসটাকে লিখে নাও, শুনে শুনে লিখে নাও। বইয়ের জন্য বাবা মাকে পীড়া দিও না, বাবা মাকে অবশ্যই বাসার নিচে নামিও না যে বাবা বই এনে দাও, এটি কখনো করবে না। আমি যে ক্লাসে যে উদাহরণগুলো দিয়েছি, এগুলো লিখে লিখে ক্লাসটা মিলিয়ে নিজে পড়ো, দেখবা তোমরা দুটো চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে যাবে। ইচ্ছা করলে সবই হয়, ইচ্ছাই তো যথেষ্ট, তাই না? মানুষের মগজে সৃষ্টিকর্তা এক বিশাল শক্তি দিয়েছেন। সেই শক্তিটা তোমাদের সবারই আছে। সেই শক্তিকে কাজে লাগাও, ইনশাল্লাহ আমরা ভালো করব এবং আমরা এই মহা বিপদ থেকে ইনশাল্লাহ আমরা উত্তরণ পাব। তাহলে আমি আজকে ক্লাসটা মনে হয় এখানে শেষ করছি। আবারও বলছি ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, জুম ইউজ করলে আমরা পারবো করতে। আমি অলরেডি আমরা চিন্তা ভাবনা করছি যে জুম ইউজ করলে আমরা বড় প্ল্যাটফর্মে আমরা তোমাদের কথাগুলো শুনতে পারবো, তাহলে প্রশ্ন করার সুযোগ থাকবে। শুধু ক্লাস নিলে তো হবে না, আমি শুধু বলে যাচ্ছি। তোমরা যদি বলতে না চাও, বলতে না পারো, তাহলে আসলে জিজ্ঞাসা হলো না। তোমরা বুঝতে পারলে কি না পারলে সেটি আসলে হয়ে ওঠে না। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই একটা বড় প্ল্যাটফর্মে আমরা এই ক্লাসগুলো শুরু করব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর নিয়মিত নামাজ পড়ো। আল্লাহ হাফিজ।